সো হ্যালো স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা আমাকে চেনো সবাই। সো টুডে আই এম স্টার্ট ইউর নিউ সেশন এসএসসি জেই ইলেকট্রিক্যাল। ওকে, এসএসসি জেই ইলেকট্রিক্যাল ফুল কোর্স, ফুল কোর্স। সো দেখো, পুরো কোর্সটা বাংলায় হবে। সো সবাই নিচে দেয়া গ্রুপের লিঙ্কে জয়েন করে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এবং তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা গ্রুপে এসে করতে পারো। ফর এনি কোয়ারি তোমরা গ্রুপে এসে করতে পারো। ওকে, সো এটা স্টার্ট করার আগে আমি আই থিঙ্ক সেদিন কিছুদিন আগে একটা লাইভে এসে তোমাদের বলে দিয়েছিলাম, পুরো সিলেবাস অ্যানালাইসিস করে গেছি। আর আমরা বলেছিলাম যে 2 তারিখ থেকে আমরা আমাদের কিন্তু ব্যাচটা স্টার্ট করছি, মানে আমাদের পড়ানোটা স্টার্ট করছি ইউটিউবে ফুল ফ্রি। ওকে, সো আমি আরেকবার বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ওকে, সো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ সার্কিট। ওকে, আমরা আজকে দেখব সার্কিটের বেসিক কনসেপ্ট। সো বেসিক কনসেপ্ট কি, ভালো করে বোঝো যে বেসিক কনসেপ্ট বলতে আমরা কি বুঝি, বা বেসিক কনসেপ্টটা অ্যাকচুয়ালি কী। সো বেসিক কনসেপ্ট বলতে এখানে অ্যাকচুয়ালি বেসিক ইলেকট্রিক্যালের কথা বলা হয়েছে, যেটা একটা মানে বলতে পারো যে বেসিক ইলেকট্রিক্যাল মানে অনেক কিছু। সো আমি যতটা পারবো বেসিকটা এখানে বলার চেষ্টা করব। ওকে, সো ফার্স্ট থিং দেখো, ফার্স্ট যেটা সবার আগে, তুমি যদি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও, তোমার সবার আগে জানতে হবে কি, হোয়াট ইজ কারেন্ট। সো হোয়াট ইজ কারেন্ট, দেখো। সো অনেকেই জানে যে কারেন্টের ডেফিনেশনটা এরকম করে লেখা হয়, কারেন্ট ইজ আ ফ্লো অফ ইলেকট্রন, রাইট। ফ্লো অফ, আমি বলছি ফ্লো অফ নেগেটিভ চার্জ, একই ব্যাপার। ফ্লো অফ নেগেটিভ চার্জ একই ব্যাপার, ইলেকট্রন আর নেগেটিভ চার্জ আর বোথ আর সেম। এইবার আমরা যখন কারেন্টটাকে এভাবে ডিফাইন করলাম, ভালো করে বোঝো, একটা কন্ডাক্টর, সাপোজ দিস ইজ আ কন্ডাক্টর, তো এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি হচ্ছে, কারেন্টটা ফ্লো করছে। এবার এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে, তখন কারেন্ট অ্যাকচুয়ালি কি, কারেন্ট তো ফ্লো অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কি একা একা ফ্লো করতে পারে? কোনো দিনও নয়। তাহলে ইলেকট্রনকে ফ্লো করানোর জন্য আমাদের কি দরকার, ইলেকট্রনকে ফ্লো করানোর জন্য আমাদের একটা ফোর্স দরকার। তাহলে ইলেকট্রনগুলো কোথায় থাকে, ভালো করে বোঝো। এই যে কন্ডাক্টরটা আছে, কন্ডাক্টরটা কি অ্যাকচুয়ালি যে কোনো মেটাল অর এনিথিংস একটা কি অ্যাটমস দিয়ে তৈরি হয়, যেটাকে আমরা বলি পরমাণু, তাই তো? যেটা আমরা বাংলায় বলি কি, পরমাণু। বাট অ্যাকচুয়ালি ভালো করে বোঝো, এই অ্যাটম বা অ্যাটমিক স্ট্রাকচার অ্যাকচুয়ালি কী জিনিস। সো অ্যাটমিক স্ট্রাকচারে আমি বেশি ডেপথে যাচ্ছি না। ধরো এই তারের একটা ছোট্ট কণা, এই কণাটাকে যদি আমি ইলাবোরেট করি, কি পাবো? সো এই তারটা যদি হয় কপার কন্ডাক্টর, সিইউ কপার কন্ডাক্টর, কপারের অ্যাটমিক নাম্বার কত, 29। তাহলে কপারের অ্যাটমিক নাম্বার যদি 29 হয়, তাহলে এটাকে যদি আমরা এর অ্যাটমিক স্ট্রাকচার ড্র করি, তাহলে কেমন হবে দেখতে, দেখো। দিস ইজ অ্যাটমিক স্ট্রাকচার। ভেতরে কি থাকে, অ্যাটমিক স্ট্রাকচারের ভেতরে কি থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের কিছু প্রোটন অ্যান্ড নিউট্রন। কতগুলো প্রোটন অ্যান্ড নিউট্রন থাকে, যার যত, এখানে কি থাকে, প্রোটন পি অ্যান্ড নিউট্রন। প্রোটন মানে হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ, নিউট্রন মানে হচ্ছে নিউট্রাল।
যার কোনো চার্জেস থাকে না, যেটা চার্জবিহীন। আর ইলেকট্রনগুলো কোথায় থাকে? এই কক্ষপথে। প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে কটা? তারপরের কক্ষপথে 18টা। এটা একটা রুলস আছে, আই থিঙ্ক তোমরা জানো। আর তারপরের কক্ষপথে থাকে হচ্ছে 32টা। তাহলে এখানে থাকবে হচ্ছে 18টা, আমি আর রাখছি না। ওকে, এখানে থাকবে 18টা, 18 আর 10-এ 28, আর তারপরের কক্ষপথে এখানে একটা। সো এই যে যার আউটার অরবিটে, যারা যে কোনো অ্যাটমসের যদি আউটার অরবিটে একটা ইলেকট্রন থাকে, তাহলে সেটা হচ্ছে গুড কন্ডাক্টর, তার ইলেকট্রন। এবার এই যে ইলেকট্রন যে আউটার অরবিটে আছে, এই ইলেকট্রন কি? এটাকে আমরা ফ্রি ইলেকট্রন বলতে পারি। এটা মুভ করা খুব ইজি, বাট তবুও ভালো করে বোঝো, যখন এরকম একটা বন্ডিংয়ে আছে, তখন এ ইজিলি মুভ করলেও তবু এর কি কিছু পরিমাণ ফোর্স তো দরকার। এবার সেই ফোর্সটা কে দেবে? রাইট, সেই ফোর্সটা কে দেবে? সেই ফোর্সটাই কিন্তু দেয় হচ্ছে ভোল্টেজ। এই ফোর্সটাই কিন্তু দেয় হচ্ছে কে? ভোল্টেজ। তাহলে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, এটাকে মুভ করাচ্ছে কে? ভোল্টেজ। ভোল্টেজ, আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। তাহলে ইলেকট্রন কোনোদিনও একা একা মুভ করতে পারে না, তার জন্য আমাদের ভোল্টেজ দিতে হয়। তার মানে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস হচ্ছে, সবসময় মনে রাখবে কারেন্ট কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, ওকে ঠেলছে কে? ভোল্টেজ। তার মানে তুমি ভালো করে বোঝো, এখানে আমরা এইভাবে বলতে পারি যে কারেন্ট একটা চেয়ারে বসে আছে, আর সেই চেয়ারে চাকা লাগানো আছে, সে ঠেলছে হচ্ছে ভোল্টেজ, তাকে ঠেলছে, মানে জাস্ট লাইক দ্যাট। ওকে, এবার এবার আমরা যদি এই জিনিসটাকে আরেকটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে কি বলবো? দেখো, দেখো এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা কি বলবো? যে সাপোজ এটা একটা থিয়েটার, এখানে অনেকগুলো চেয়ার আছে, 4টে চেয়ার আছে। এই 4টে চেয়ারে 4টে ইলেকট্রন এভাবে বসে আছে। আমরা ইলেকট্রনকে ই মাইনাস দিয়ে লিখি, আই থিঙ্ক এভরিওয়ান নো দ্যাট। ই মাইনাস দিয়ে লিখি। এই 4টে চেয়ারে 4টে ইলেকট্রন বসে আছে। যখন আমরা এই ইলেকট্রনের সামনে যখনই আমরা পজিটিভ আয়নকে নিয়ে আসব, কি হবে? ইলেকট্রনের সামনে যখনই এরকম পজিটিভ আয়নকে নিয়ে আসব, এই ইলেকট্রনগুলো পজিটিভ আয়নের দিকে কি হবে? পজিটিভ চার্জের দিকে কি হবে? অ্যাট্রাক্ট করবে, রাইট? তাহলে সবার আগে কি অ্যাট্রাকশন হবে? সবার আগে এই যে যে সবার কাছে আছে, সে সবার আগে অ্যাট্রাক্ট হবে। তারপরে, তার মানে প্রথমে এ হবে, তারপরে এ, তারপরে এ, তারপরে এ। তাহলে আমরা যদি একটা সিকোয়েন্স ক্রিয়েট করি, আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলো এই ডাইরেকশানে ফ্লো করছে। প্রথমে এ গেল, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ গেল, কিন্তু সিটগুলো খালি হচ্ছে। তার মানে সিট খালি বলতে আমি কি বোঝাতে চেয়েছি? সিট খালি বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি, দেখো সবার প্রথমে প্রথম সিটটা খালি হলো, তারপরে সেকেন্ড সিট, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, 4টে সিট খালি হলো। তার মানে সিট খালি হচ্ছে এই ডাইরেকশানে, সিট খালি হচ্ছে এই ডাইরেকশানে। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রনের ডাইরেকশান, আর এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশান। বোঝা গেল? কারেন্টকে ভিজুয়ালাইজ করতে পারলে তোমরা? সো হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট নাথিং বাট এ ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রন যেই দিকে ফ্লো করে, কারেন্ট তার উল্টো দিকে ফ্লো করে। আমরা এতদিন এই কথাটা শুনে এসেছি, কিন্তু আজকে তার প্রুফ করে দেখালাম যে কি করে ইলেকট্রন যেই দিকে ফ্লো করে, কারেন্ট তার অপোজিটে কি করে অ্যাকচুয়ালি, মানে প্রসিডিওরটা কি, এটা হচ্ছে তার প্রসিডিওর। ওকে, তাহলে যদি আমরা এটা একটা কন্ডাক্টর ধরি, যদি আমরা এটা একটা কন্ডাক্টর ধরি, আর এখানে যদি অনেকগুলো ইলেকট্রন এইভাবে থাকে, ধরলাম এখানে অনেকগুলো ইলেকট্রন এভাবে আছে, সবাই ভালো করে বুঝবে। কারো বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে। তাহলে ধরো অনেক, আমি ধরলাম যে এখানে ইলেকট্রনগুলো এভাবে একটা একটা করে আছে। তাহলে এই যে ইলেকট্রনগুলো, তাহলে আমি যদি এখানে পজিটিভ চার্জ, মানে কি, আমি এই তারের সাথে যখন ব্যাটারিকে এইভাবে কানেক্ট করব, ব্যাটারির এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এইভাবে আমরা কানেক্টেড করি। তাহলে এই যে ব্যাটারির এই যে পজিটিভ টার্মিনাল যখনই কানেক্ট করছি, ইলেকট্রনগুলো প্রথম ইলেকট্রনটা আগে এর দিকে আসবে, তারপরে তার মানে প্রথমটা এই দিকে আসবে,
তারপরে সেকেন্ড ওয়ান, তারপরে থার্ড ওয়ান, তারপরে ফোর্থ ওয়ান, এভাবে একটা 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 করে এখানে কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে, রাইট। এবার এই একটা একটা করে যে অ্যাট্রাকশান হচ্ছে, তার মানে কি একটা একটা করে ইলেকট্রন এইদিকে আসছে কোথায়, পজিটিভের দিকে, কিন্তু আমরা কি দেখাই, কারেন্ট ফ্লো করে এই ডাইরেকশানে। ওকে, বোঝা গেল? তাহলে কারেন্ট কি হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করে, তার মানে ইলেকট্রন যেদিকে, তার মানে কি এই যে ইলেকট্রনটা এখানে যখন ফ্লো করলো, প্রথমে এই ইলেকট্রনটা এদিকে গেল, তারপরে এটা, তার মানে কি এই ডাইরেকশানে কি হচ্ছে, সিট খালি হচ্ছে। এই যে সিট খালি ডাইরেকশানটা, দিস ইজ আ কারেন্ট ডাইরেকশান। আই থিঙ্ক এর থেকে ভালোভাবে তোমাদের কেউ বোঝাতে পারবে না। ওকে, সো দিস ইজ আ কারেন্ট। তো কারেন্ট ইকুয়াল টু, আমরা কি জানি, কারেন্টকে আমরা আই দিয়ে লিখি, আর এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। কারেন্টের ইউনিট কি, অ্যাম্পিয়ার। ওকে ওকে, এবার আমরা দেখব ভোল্টেজকে দেখব। এবার আমরা কাকে দেখব, ভোল্টেজ। সো হোয়াট ইজ ভোল্টেজ? হোয়াট ইজ ভোল্টেজ? ভালো করে বোঝো, ভোল্টেজ বলতে আমরা কি বুঝি, মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ভোল্টেজ। ওকে, তাহলে দেখো, ভোল্টেজ বলতে আমরা এটাই বুঝি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ভোল্টেজ মানে বলতে ফোর্স, নাথিং বাট এ ফোর্স। ওকে, তো দেখো এইখানে যে যে ইলেকট্রনগুলো আছে, এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো যে মুভমেন্ট, সেটা ডিপেন্ড করে ভোল্টেজের ওপর, ইলেকট্রনগুলোর মুভমেন্ট। তাহলে আমরা কি বলবো, যে ভোল্টেজ, হোয়াট ইজ ভোল্টেজ? ভোল্টেজ ইজ ওয়ান টাইপ অফ ফোর্স, যেটা কি করে, ইলেকট্রনকে ফ্লো করতে সাহায্য করে। ওকে, যেটা ইলেকট্রনকে ফ্লো করতে সাহায্য করে। আমরা ভোল্টেজকে ভি দিয়ে ডিনোট করি, এবার তোমরা এটা জানো কি না জানি না, দেখবে এটা একটা ব্যাটারি আছে, ধরো এই ব্যাটারির মধ্যে যে স্টোর এনার্জি, এটাকে আমরা বলি ইএমএফ। স্টোর এনার্জিটাকে আমরা ইএমএফ বলি, আর এটাকে আমরা কি বলতে পারি, ভোল্টেজ, রাইট। তাহলে এটাকে কোন, তার মানে ব্যাটারিটাকেই আমরা কি বলবো, অ্যাকচুয়ালি ব্যাটারির মধ্যে বা স্টোর এনার্জিকেই আমরা অ্যাকচুয়ালি ইএমএফ আর ভোল্টেজ বলি, ঠিক আছে। তাহলে স্যার পোটেনশিয়াল ডিফারেন্স কি? দেখো, দুটো পয়েন্টের মধ্যে, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, তার মানে এখানে কি ভোল্টেজের ড্রপ হবে। আই থিঙ্ক তোমরা সবাই জানো এখানে কি হয়, ভোল্টেজের ড্রপ হয় রেজিস্ট্যান্সের মধ্যে। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 1 কুলম চার্জ নিতে যে পরিমাণ কার্য করতে হয়, দিস ইজ কল্ড ভোল্টেজ। কি বললাম, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 1 কুলম চার্জ নিতে যে পরিমাণ কার্য করতে হয়, দিস ইজ কল্ড ভোল্টেজ। ওকে, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু, কি বললাম, W বাই কিউ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, 1 কুলম চার্জকে আমরা যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিতে যে পরিমাণ কার্য করতে হয়, দিস ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, আর যদি তোমাদেরকে বলা হয় যে ডিফারেন্স বিটুইন ইএমএফ অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, বলবে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স বা পার্থক্য বা বিভব প্রভেদের পার্থক্য। ধরো এখানে এটা VA, এটা VB, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্ট ইকুয়াল টু VA মাইনাস VB। ইউ ক্যান রাইট লাইক দ্যাট, বাট ওয়েন এটা ইএমএফ বলতে হচ্ছে এখানে কতটা এনার্জি স্টোর করে আছে, সেটা হচ্ছে ইএমএফ। এ কতটা এনার্জি স্টোর করে আছে,
দিস ইজ কল্ড ইএমএফ। তাহলে আমরা বলতে পারি না যে পিডি ইকুয়ালস টু ডাব্লিউ কখন হবে, যদি কিউ ইকুয়ালস টু 1 হয়ে যায়, তাই না? তাহলে 1 কুলম্ব চার্জকে আমাদের কি করতে হচ্ছে, ভিএ মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিতে যে পরিমাণ কার্য করতে হয়, দিস ইজ আ ওয়ার্ক ডান, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। এইবার তোমরা সবাইকেই বলছি, যারা এটা বুঝতে পারছো না বা একটু সময় লাগছে বুঝতে, আগে জিনিসটাকে ভালো করে বুঝবে, তারপরে আবার ভিডিওটাকে মুভ করবে, মানে যতক্ষণ না জিনিসটা মাথায় ঢুকছে যে স্যার কি বললো, ততক্ষণ ভিডিওটাকে দেখবে, রাইট? হ্যাঁ, তাহলে কোথায় আমরা যেটা বললাম, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু আমরা W/Q বলতে পারি। তাহলে আমরা ভোল্টেজ আর পোটেনশিয়াল ডিফারেন্স বুঝে গেছি। এবার যেটা দেখব, তাহলে আমরা কি জানি, আমরা দুটো জিনিস শিখলাম, সেটা হচ্ছে আমরা দুটো জিনিস শিখলাম আজকে, ভোল্টেজ আর কারেন্ট কি। সো ভোল্টেজ ইকুয়ালস টু, আমরা আবার এটা পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু আমরা দেখলাম যে W/Q, আর কারেন্ট ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, I ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কেউ বলতে পারবে? দেখো, I ইকুয়ালস টু বললাম Q/T, Q/T, এটা বলিনি যদিও, সরি, বাট I ইকুয়ালস টু Q/T। তাহলে কারেন্টকে আমরা চার্জ বাই টাইম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কারেন্টের যদি ইউনিট আমরা বলি, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে চার্জের ইউনিট কি, কুলাম্ব, তাই না? চার্জের ইউনিট কুলাম্ব। 1 কুলাম্ব বাই টাইম, বা এটাকে তাহলে টাইমটাকে আমরা কি লিখবো, সেকেন্ড দিয়ে লিখবো, রাইট? তাহলে আমরা কারেন্টকে অ্যাম্পিয়ার বলতে পারি, আবার এই অ্যাম্পিয়ার, আবার এই অ্যাম্পিয়ারকে আমরা বলতে পারি কুলাম্ব বাই সেকেন্ড, ঠিক আছে? তার মানে আমরা এটাকেও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সকে কি বলতে পারি, ফোর্স, ওয়ার্কডানকে আমরা কি বলবো, আমাকে এটা সবাই নিচে কমেন্ট করে জানাবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সকে যদি আমরা ইউনিটে কনভার্ট করি কি হবে, ঠিক আছে? এটা সবাই নিচে কমেন্ট করে জানাবে। ওকে, চলো নেক্সট। এবার এটা হচ্ছে আমাদের গেল অল অ্যাবাউট কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। কারো কোনো ডাউট থাকলে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে আমাদের হোয়াট ইজ রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? তাহলে রেজিস্ট্যান্স নাথিং বাট এ কি, রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স ইজ আ ওয়ান ডিভাইস অর ইনস্ট্রুমেন্ট ইউ ক্যান সে, যেটা কি করে, কারেন্ট ফ্লোকে বাধা দেয়। তার মানে আমাদের এখানে কারেন্ট ফ্লো বলতে আমরা কি বুঝতে পারছি, ধরো এটা একটা, আমরা রেজিস্ট্যান্সটা এইভাবে বলি, এটা কি, আমরা রেজিস্ট্যান্সের একটা সিম্বল, দিস ইজ আ সিম্বল অফ রেজিস্ট্যান্স, যেটাকে আর দিয়ে লেখা হয়। তার মানে ধরো এটা একটা নর্মাল কন্ডাক্টর, তুমি চোখে দেখতে পাচ্ছ এই কন্ডাক্টর, তাহলে এর কি রেজিস্ট্যান্স নেই? অবশ্যই আছে। প্রত্যেকটা কন্ডাক্টরের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবেই, এর প্রত্যেকটা কন্ডাক্টরের কিছু না কিছু থাকে, কিছু না কিছু বাধা দেওয়ার ক্ষমতা থাকে, ঠিক আছে? তাহলে এই যে রেজিস্ট্যান্সটা আছে, ভালো করে বোঝো, এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা আমরা কি সিম্বল দিয়েছি, তার মানে এটা আলটিমেট একই। এই তারের রেজিস্ট্যান্সটা কত, ধরো 2 ওহম, সেটা আমরা এই সিম্বলটা দিয়ে বুঝিয়েছি। তো এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে, এই তারের কি কিছু পরিমাণ কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা থাকবে, দিস ইজ কল্ড রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ, যেখানে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, রাইট? তাহলে যদি এটা এরকম হয়, ইনভার্সলি প্রপোর্শনাল টু এ হয়, তার মানে আমরা কি বলতে পারি, সাপোজ তুমি ধরো, তার মানে আমরা কি বলতে পারি যে যদি রেজিস্ট্যান্স বাড়ে, বা সরি লেন্থ যদি বাড়ে, তারের রেজিস্ট্যান্স বাড়বে, সেমভাবে এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমবে। বোঝা গেল তো? লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, আবার এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমবে। তাহলে ধরো তুমি এখানে আছো শিলিগুড়িতে, তুমি কোথায় আছো, শিলিগুড়ি।
তাহলে এই শিলিগুড়ি থেকে যখন আমরা কলকাতাতে কারেন্ট ট্রান্সফার করছি ফ্রম শিলিগুড়ি টু কলকাতা, তাহলে আমি কি শিলিগুড়িটাকে এই কলকাতার সামনে আনতে পারবো? পসিবল না। তার মানে কি লেন্থ কি হচ্ছে এই ক্ষেত্রে? এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এবার এই লেন্থটা কনস্ট্যান্ট, তোমার কাছে এই ডিস্টেন্স কমানো যাবে না, তার মানে এই রিলেশানটা রেজিস্ট্যান্স আর লেন্থের মধ্যে রিলেশানটা তোমার কাছে এখন কনস্ট্যান্ট। এবার যদি তুমি ভাবো যে আমি বেশি করে কারেন্ট ফ্লো করাবো, তাহলে তোমাকে কি করতে হবে? ক্রস সেকশন এরিয়া, এখানে ক্রস সেকশন এরিয়া কার? এটা কার ক্রস সেকশন এরিয়া? এখানে ক্রস সেকশন এরিয়া বলতে তারের ক্রস সেকশন। তার মানে তোমাকে কলকাতা থেকে শিলিগুড়ি একটা মোটা কন্ডাক্টর ইনস্টল করতে হবে। কেমন কন্ডাক্টর? যে কন্ডাক্টরটা মোটা কন্ডাক্টর, যার ক্রস সেকশন এরিয়া, দিস ইজ আ ক্রস সেকশন এরিয়া, দিস ইজ আ ক্রস সেকশন এরিয়া, যার ক্রস সেকশন এরিয়া অনেক বড়। বোঝা গেল? যার ক্রস সেকশন এরিয়া অনেক বড়। তো এই ধরনের যদি আমরা কন্ডাক্টর নেই, তবেই কিন্তু আমি রেজিস্ট্যান্সটাকে কমাতে পারবো। আর রেজিস্ট্যান্স যদি কমাই কি হবে, আমার ফেসিলিটি কী আছে? দেখো, আমরা রেজিস্ট্যান্সের সঙ্গে এই সূত্রটা সবাই জানি, ছোটোবেলার থেকে অনেকবার দেখে এসেছি, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। ওকে, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। সো কি? ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। ওকে, এটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা আমাদের আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি আমরা বলতে পারি, আবার আমরা এটাকে এইভাবেই বলতে পারি, আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি অর ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, একই ব্যাপার। ঠিক আছে, এই জিনিসটা দুটোই একই ব্যাপার। তো এইখানে আরটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হিসেবে আমরা অ্যাকচুয়ালি ইউজ করছি এটাকে রিপ্লেস করার জন্য, মানে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এভাবে। ঠিক আছে, এবার সবাই মনে রাখবে একটা জিনিস, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কারেন্টের সঙ্গে যদি রেজিস্ট্যান্সের একটা রিলেশান বের করার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি আই ইকুয়ালস টু ভি বাই আর, যেখানে আই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তার মানে যদি রেজিস্ট্যান্স কমে যায়, ইফ দ্য রেজিস্ট্যান্স ইজ ডিক্রিজ, দেন হোয়াট হ্যাপেন? দ্য কারেন্ট ফ্লো অফ এ কন্ডাক্টর ইজ ইনক্রিজ, রাইট? তার মানে কারেন্ট ফ্লো বাড়বে। দ্যাটস ওয়াই আমরা বলছি যে এই রেজিস্ট্যান্সটা, এই যে রেজিস্ট্যান্সটা তারের, বা এই তারের যে রেজিস্ট্যান্সটা, সেটাকে যদি আমরা ক্রস সেকশন এরিয়াটাকে বাড়িয়ে দিই, তাহলে রেজিস্ট্যান্সটাকে কমাতে পারবো। আর রেজিস্ট্যান্সটাকে যদি কমাতে পারি, তবেই কিন্তু পসিবল আমাদের কারেন্ট ফ্লোটাকে ইনক্রিজ করা, বিকজ শিলিগুড়িকে কোনোদিনও কলকাতার সামনে আনা পসিবল না। তার মানে লেন্থ কোনোদিনও আমরা চেঞ্জ করতে পারবো না যদি আমরা শিলিগুড়ি থেকে কলকাতায় কারেন্টটাকে ট্রান্সফার করি। তো ওকে, তাহলে স্যার এটা কি? এটা আমি একটা ছোট্ট সিম্পল ওয়ার্ড দিয়ে বলবো, দিস ইজ কল্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি। এই রেজিস্টিভিটি বলতে মনে রাখবে, এটা হচ্ছে রেজিস্ট করার ক্ষমতা, বা কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা। যে কন্ডাক্টরের রেজিস্টিভিটি যত বেশি, সে কারেন্ট ফ্লোকে তত বেশি বাধা দিতে পারবে। তাহলে দিস ইজ আ কি, এটা কারেন্ট ফ্লো করা, কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা। তার সবার কাছে আই থিঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট। তাহলে রেজিস্ট্যান্স হলো। এবার ইন্ডাক্টর, আমি খুব সংক্ষেপে বলছি। ওকে, ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টর, তাহলে তোমরা সবাই ডেফিনেশন লিখবে। ইন্ডাক্টর ইজ এ ডিভাইস which store the charge, sorry, which store the energy তাহলে ইন্ডাক্টর কি? ইন্ডাক্টর ইজ এ ডিভাইস which store the energy in the form of in the form of magnetic field.
তাহলে ইন্ডাক্টর কি? ইন্ডাক্টর ইজ এ ডিভাইস হুইচ স্টোর দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ডের আকারে ইন্ডাক্টর কি করে? এনার্জিকে স্টোর করে, রাইট? এই ইন্ডাক্টরকে আমরা এল দিয়ে ডিনোট করি, এর ইউনিট হচ্ছে হেনরি। হেনরি, এটা দেখতে এরকম হয়। তার মানে কিছুই না, আমরা ইন্ডাক্টর কাকে বলবো? তুমি ধরো একটা তামার তার নিলে বা একটা কপার কন্ডাক্টর এরকম আছে, এটাকে যদি তুমি নিজে হাতে করে এভাবে একটু জড়িয়ে দাও, তাই দেখো একটু ছোট হয়ে যাবে। সো এইটাই হচ্ছে ইন্ডাক্টর। তার মানে কিছুই না, একটা তারের কয়েল, তুমি যখন তাকে একটু জড়িয়ে দেবে, দিস ইজ কল্ড ইন্ডাক্টর। ওকে, চলো এবার নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে ক্যাপাসিটর কি। So what is capacitor? Capacitor, so লিখো capacitor is a device which store the charge ক্যাপাসিটর কি? একটা ডিভাইস যেটা চার্জকে স্টোর করে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের আকারে চার্জকে স্টোর করে। বোঝা গেল কি বললাম? তাহলে ক্যাপাসিটর ইজ এ ডিভাইস হুইচ স্টোর দ্য চার্জ ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের আকারে ক্যাপাসিটর চার্জকে স্টোর করে। চলো এবার এই ক্যাপাসিটর দেখতে কেমন হয় দেখো, এটা আমাদের ক্যাপাসিটর। এখানে কিছু পজিটিভ প্লেট থাকে একদিকে আর কিছু নেগেটিভ প্লেট থাকে। ওকে, তার মানে এই প্লেটটা পুরো অ্যানোড প্লেট আর এটা ক্যাথোড প্লেট, আর মাঝে কি থাকে? এটা ইনসুলেটর থাকে। ওকে, সো এখানেই ও কী করে? চার্জটাকে স্টোর করে, রাইট? এবার এই ক্যাপাসিটরের ইউনিট হচ্ছে ফ্যারাড। ক্যাপাসিটরের ইউনিট হচ্ছে ফ্যারাড, আর একে আমরা আমরা যখন ক্যাপাসিটরকে লিখি তখন আমরা এটাকে সি দিয়ে ডিনোট করি। আমরা যেমন ইন্ডাক্টরকে এল দিয়ে ডিনোট করি, এটাকে সি দিয়ে ডিনোট করি, আর এই ইউনিট হচ্ছে ফ্যারাড। ওকে, এবার ভালো করে বোঝো একটা জিনিস। এই প্রথমে আমরা ওখানে কি দেখালাম? যে ইন্ডাক্টরে কি দেখালাম দেখো, এই যে ইন্ডাক্টর, এটাকে এল দিয়ে লেখা হয়, ইউনিট হেনরি। সেমভাবে ক্যাপাসিটরকে সি দিয়ে লেখা হয়, এর ইউনিট ফ্যারাড। ওকে, সরি। এবার আমরা কিছু কানেকশান দেখব। কার কানেকশান? এটা তোমরা বেসিক সার্কিট পড়ছো, সো সার্কিট কানেকশান দেখব। ওকে, বেসিক সার্কিট পড়ছো, দ্যাটস ওয়াই আমরা কি দেখব? কিছু বেসিক সার্কিট কানেকশান। সো অ্যাট ফার্স্ট, সিরিজ প্যারালাল কানেকশান কাকে বলে? দেখো, সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিট। সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিট। সো হোয়াট ইজ সিরিজ সার্কিট? দেখো, আমরা কি বোঝাচ্ছি? এটা একটা রেজিস্ট্যান্স দ্যাট ইজ কল্ড R1, আর এটা একটা রেজিস্ট্যান্স দ্যাট ইজ কল্ড R2। দুটো রেজিস্ট্যান্সকে যদি আমরা এইভাবে পরপর কানেক্ট করে দিই তখন এটাকে আমরা বলবো সিরিজ কানেকশন। বুঝা গেছে? সো সিরিজ কানেকশন কাকে বলে? যদি দুটো রেজিস্ট্যান্সকে আমরা একটাই লাইনের সাথে কানেক্ট করি তখন আমরা বলবো এটাকে সিরিজ কানেকশন। এবার এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাই, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাকে বলে? মনে রাখবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা সার্কিটে যতগুলো রেজিস্ট্যান্স থাকুক না কেন তাদের সবাইকে একটা
যদি রেজিস্ট্যান্সে আমি কনভার্ট করতে পারি, দ্যাট ইজ কল্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রাইট? সো আমি এখানকার দুটো রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করছি, তাহলে এটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে দ্যাট ইজ, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এই দুটো রেজিস্ট্যান্সকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কনভার্ট করলে কী হবে? R1 + R2। অলওয়েজ রিমেম্বার, আমরা যখনই রেজিস্ট্যান্সকে সিরিজে লাগাবো তখনই আমরা সেটাকে কি করব? R1 + R2 এভাবে লিখব, ঠিক আছে? এটা সিরিজ কানেকশন। তার মানে যদি এই রকম থাকতো R1 R2 R3, তাহলে আমরা এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হতো? তো তিনটে রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতাম এবং তার রেজাল্টেন্ট হতো R1 R2 R3। দিস ইজ দ্য রেজাল্টেন্ট, রাইট? এবার দেখব আমরা প্যারালাল কানেকশন। সো সবাই একদম কনসেন্ট্রেশন দিয়ে শুনবে, ক্লাসটা খুব ভালো করে করবে, ওকে? তবেই কিছু শিখতে পাবে। চলো দেখো এবার প্যারালাল কানেকশন। সো হোয়াট ইজ প্যারালাল কানেকশন? দেখো, যদি দুটো রেজিস্ট্যান্সকে আমরা, এটা একটা রেজিস্ট্যান্স ধরো, এটা হলো প্লাস, এটা মাইনাস, এটা হলো প্লাস, এটা মাইনাস, যদি প্লাস প্লাস আর মাইনাস মাইনাসকে কানেক্ট করি তখন এটাকে বলবো আমরা প্যারালাল কানেকশন। তাহলে স্যার আগেরটা কি ছিল? দেখো আগেরটা কি ছিল, ধরো এই দুটো রেজিস্ট্যান্স, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে আমরা কি করেছিলাম? আমি প্লাসকে নিয়ে মাইনাসে যদি কানেক্ট করি, দেন দিস ইজ কল্ড সিরিজ কানেকশন। লাইক, তার মানে এটা প্লাস, এটা মাইনাস, আবার এটা প্লাস, এটা মাইনাস, তার মানে এখানে কার মধ্যে কানেকশন হয়েছে? প্লাস মাইনাস। কিন্তু যদি প্লাস প্লাসের মধ্যে কানেক্ট হয়, দিস ইজ কল্ড প্যারালাল কানেকশন। এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না, যদি না বোঝে তাহলে এইভাবে করবে তোমরা। ধরো এটা একটা সার্কিট আছে, এখান থেকে কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট। ইফ দ্য আই কারেন্ট ইজ ফ্লো থ্রু দিস সার্কিট, দেন হোয়াট হ্যাপেন? দেন তাহলে আমরা দেখবো যে এই আই কারেন্টটা এই পয়েন্টে গিয়ে, কোন পয়েন্টে? দেখো আমি ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, এই পয়েন্টে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা উপরের দিকে যাচ্ছে, একটা নিচের দিকে। ওয়ান ইজ কল I1 অ্যান্ড আনাদার ইজ কল I2, ওকে? যখনই কারেন্ট ভাগ হবে কোনো একটা সার্কিটে, তখনই আমরা সেটাকে বলবো প্যারালাল কানেকশন। কিন্তু এখানে দেখো কারেন্ট ভাগ হওয়ার জায়গাই নেই। কারেন্ট ভাগ হবে কখন? একটা লাইনের মধ্যে তো কারেন্ট ভাগ হতে পারে না, যখনই ব্রাঞ্চ ক্রিয়েট করবে, দ্যাট মিন্স যখনই এখানে এরকম আরেকটা দিয়ে দেবো, তখনই তো কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে। এইটা হচ্ছে প্যারালাল, বাট এটা কিন্তু সিরিজ। বোঝা গেল? তাহলে এটাকে আমরা সিরিজ বলছি। তাহলে সিরিজে যদি এটা R1 আর এটা R2 থাকে, তাহলে তোমাকে যদি বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে? ইকুইভ্যালেন্ট মানেই এই দুটো রেজিস্ট্যান্সকে নিয়ে একটা রেজিস্ট্যান্স, এটাই আমাদের আর ইকুইভ্যালেন্ট। এই আর ইকুইভ্যালেন্টের ভ্যালু হচ্ছে গুণফল বাই যোগফল, R1 × R2 বাই R1 + R2। অলওয়েজ রিমেম্বার, এইটা যদি কারো মনে থাকে তার কাছে আর কোনো অসুবিধাই নেই। আর সবাই নোট ডাউন করে রাখবে সুন্দর করে, যে আমরা যখন কোনো প্রবলেম সলভ করব তখন আমরা দুটো দুটো করে রেজিস্ট্যান্স নিয়ে প্রবলেমটাকে সলভ করব। কি বললাম? আমরা যখন কোনো প্রবলেম সলভ করব তখন দুটো দুটো করে রেজিস্ট্যান্স নিয়ে সলভ করব। তাহলে প্যারালাল কানেকশান কি হবে? তাহলে ধরো এরকম আছে, এরকম এখানে দুটো রেজিস্ট্যান্স, তাহলে আমরা যদি এরকম থাকে, এটা প্যারালাল কানেকশান তো। দেখো এখান থেকে কারেন্ট এসছে, দুটো ভাগে ভাগ হচ্ছে, তাহলে এটা 2 ওহম, এটা 4 ওহম ধরছি আমি। তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট কি? ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ওহম। তাহলে দুটো আছে, তাহলে এদের দুজনকে যদি আমরা একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করি, তার মানে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কী হবে? গুণফল বাই যোগফল, 2 × 4 / 2 + 4, দ্যাট মিন্স 4 × 2 = 8 বাই 4 আর 2 = 6, তার মানে 4/3, 4/3 ওহম। দিস ইজ দ্য আনসার। তাহলে 2 আর 4 ওহম যদি প্যারালালে থাকে, তাহলে রেজাল্টেন্ট হবে হচ্ছে 4/3। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। চলো এবার আমরা নেক্সট চলে যাব। যদি রেজিস্ট্যান্স আর যদি আমাদের ইন্ডাক্টর আর ক্যাপাসিটার, ধরো এটা আমাদের ইন্ডাক্টর আছে, আরেকটা ইন্ডাক্টর যদি আমরা এরকম সিরিজে কানেক্ট করি, তখন ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টর কী হবে? তার মানে এল ইকুইভ্যালেন্ট কী হবে? তার মানে এটা L1, এটা L2।
অলওয়েজ রিমেম্বার ইন্ডাক্টার আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেম, ইকুইভ্যালেন্ট হবে L1 প্লাস L2। কি বললাম, ইন্ডাক্টারের ক্ষেত্রে ইকুইভ্যালেন্টটা সবসময় রেজিস্ট্যান্সের মতোই হয়, L1 ইকুয়াল টু L2। এসএসসি যেইতে প্রচুর কোশ্চেন আসে এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে। সো সাপোজ ধরো এইরকমভাবে আছে যে এখানে একটা ক্যাপাসিটার, এখানে একটা ক্যাপাসিটার সিরিজে আছে, এটা C1 এটা C2, তাহলে সি ইকুইভ্যালেন্ট কী হবে? মনে রাখবে সিরিজ কানেকশানে ক্যাপাসিটার উল্টো হয়ে যায়, তার মানে এটা হবে হচ্ছে গুণফল বাই যোগফল, C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2, রাইট? C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2। তাহলে আর যদি আমাদের ইন্ডাক্টর যদি প্যারালালে থাকে তাহলে কি হবে? ইন্ডাক্টর যদি প্যারালালে থাকে তাহলে তাদের রেজাল্টেন্ট হবে হচ্ছে, এটা যদি আমি যদি ধরি এল ইকুইভ্যালেন্ট, এদের ইয়ে হবে, এদের ইকুইভ্যালেন্ট হবে L1 L2 যদি হয় L1 ইন্টু L2 বাই L1 প্লাস L2। তার মানে এটা একদম হুবহু সেম টু সেম রেজিস্ট্যান্সের মতো, আর এটা জাস্ট তার উল্টো, ক্যাপাসিটার থাকলে সেটা জাস্ট তার উল্টো। তার মানে ক্যাপাসিটার যদি আমাদের প্যারালালে থাকে, দুটো এইভাবে থাকে, তাহলে এদের রেজাল্টেন্ট যেটা হবে, তার মানে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, এটা ধরো C1 আর এটা C2, তাহলে এদের ইকুইভ্যালেন্ট কি হবে? C1 প্লাস C2। বোঝা গেল আনসার? কারো কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে। চলো এবার নেক্সট পেজ। বিফোর গোয়িং টু নেক্সট পেজ, আমি তোমাদের আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি। দেখো, যদি রেজিস্ট্যান্স এইভাবে থাকে, দেখো রেজিস্ট্যান্স যদি এইভাবে থাকে, তাহলে এদের আমরা সিরিজ প্যারালাল কি করে করব? ওকে, তাহলে ধরো এটা আছে 2 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 6 ওহম। ওকে, তাহলে তোমাকে বলেছে যে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। এখানে ধরো ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে 20। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কোনো একটা সার্কিটের করার আগে সবসময় এইভাবে করবে। দেখো, প্রথমে সবার আগে কারেন্ট ডাইরেকশন, তাহলে এখানে নোট ডাউন করে নোট পয়েন্টে লিখো, অ্যাট ফার্স্ট গিভিং আ কারেন্ট ডাইরেকশন। কারেন্ট ডাইরেকশন দিলাম, দেন নেক্সট পয়েন্ট কি? কারেন্ট ডাইরেকশন দেওয়া হয়ে গেল, এটা আমাদের কারেন্ট ডাইরেকশন, এই যে এটা আমাদের কারেন্ট ডাইরেকশন। দেখো, কারেন্ট ডাইরেকশান যখন আমি দিলাম, কারেন্ট ডাইরেকশান দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন স্টার্ট করব। তাহলে লেখো, ক্যালকুলেশন স্টার্ট ফ্রম ব্যাক সাইড। ক্যালকুলেশন আমরা কোথা থেকে স্টার্ট করব? ব্যাক সাইড থেকে, তার মানে পেছন থেকে। কেন পেছন থেকে? তার কারণ ওটাই কিন্তু সব থেকে ইজি, ওইভাবে করলেই সব থেকে ইজি হবে, আর সেটা তোমাদের ভুল হবে না। তাহলে আমি প্রথমে কারেন্ট ডাইরেকশান দিলাম, এবার আমি ব্যাক সাইড থেকে ক্যালকুলেশান স্টার্ট করব। তাই দেখো, এই 4 আর এই 2, তার মানে আমি সবার পেছনে কোন রেজিস্ট্যান্সটাকে পেলাম? এই 4কে। এই 4 আর এই 2, এদের দুজনের মধ্যে দিয়ে সেম কারেন্ট আসছে না? এটা যদি আই কারেন্ট হয় আর এটা যদি I1, এটা যদি I2 হয়, আমি তাহলে দেখতে পাচ্ছি I1 কারেন্টটা 2 আর 4-এর মধ্যে দিয়ে ফ্লো করছে। তাহলে এই সার্কিটটাকে যদি আমি আবার এগেইন আমি যদি ড্র করি, তাহলে কেমন সার্কিট পাবো? দেখো, এই ধরনের সার্কিট পাবো। তাহলে এর ভ্যালু কি হবে? 4 আর 2 6। কেন 6 হলো? 4 + 2। তার কারণ হচ্ছে পেছন দিক থেকে ক্যালকুলেশন করছি, সবসময় দুটো করে রেজিস্ট্যান্স নেব, আর এদের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হচ্ছে। এটাও I1, এখানেও দেখো, এখানে এই পয়েন্টে এসে কারেন্ট কোথাও ভাগ হয়নি, একটাই কারেন্ট যাচ্ছে, তার মানে এটাও আমাদের I1 কারেন্টে। তাহলে সেম কারেন্ট যদি যায়, আমাদের কী হবে? সামেশন।
এবার নেক্সট, তাহলে এটা হলো আমার এখন রিসেন্ট সার্কিট 20 ভোল্ট, দুটো করে সলভ করবো। এবার আবার পেছন দিক থেকে যখন আমি আসছি, দেখো সবার প্রথমে 6 ওহমকে পেলাম, তারপরে আবার 6 ওহম। তাহলে এদেরকে যদি আমি সলভ করি তাহলে কি পাবো, সরি, তাহলে এই দুটোকে সলভ করলে দেখো এখান থেকে যদি I1 কারেন্ট যায়, এখানে দুটো ভাগে ভাগ হচ্ছে, তার মানে এই 6-এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে আর এই 6-এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। তার মানে এরা দুজন কিসে আছে, প্যারালাল কানেকশানে। তাহলে এরা যদি প্যারালাল কানেকশানে হয় তাহলে এখানকার আর এর ভ্যালুটা কী হবে, গুণফল বাই যোগফল। তার মানে 36/12 মানে 3। সো দ্য আনসার ইজ 3 আর এটা 2। তাহলে সার্কিট হলো এটা। এইবার নেক্সট যে সার্কিট, আবার কারেন্ট ডাইরেকশান দেবো পেছন দিক থেকে। তাহলে এই আর এর ভ্যালু 3 আর এই আর এর ভ্যালু 2। দেখো একটাই কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট আর কোথাও ডিভাইড হচ্ছে না। তাহলে আমরা সাপ্লাইটা দেবো আর এইভাবে রেজিস্ট্যান্সটাকে ড্র করে দেবো। 3 আর 2 5, এটা আমাদের 20 ভোল্ট, এটাও 20 ভোল্ট। তাহলে অলওয়েজ রিমেম্বার এই জিনিসটা, যে ইকুইভ্যালেন্ট সার্কিট মানে যতগুলোই রেজিস্ট্যান্স থাক না কেন আমরা কিন্তু সেটাকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করছি, আর তার যে রুলসগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের বললাম, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে তোমাদের যদি এই সার্কিটটাই, এই সার্কিটটাই যদি এইভাবে দেয়া যায়, কি করবে তোমরা? এই সার্কিটটাই যদি তোমাদেরকে এইভাবে দেয়, ধরো এখানে আমি বলে দিলাম এটা আমাদের সাপ্লাই, তাহলে এটা 2 ছিল, এটা 2 ছিল, এটা 6 ছিল, এটা 4 ছিল। দেখো রেজিস্ট্যান্সের সেম, কিন্তু এগুলো সব কি এখন ক্যাপাসিটারে ভ্যালু দেওয়া আছে, এগুলো সব ক্যাপাসিটারে ভ্যালু। তাহলে আমরা এটাকে কি করে সলভ করব? তাহলে সবার আগে কারেন্ট ডাইরেকশানটা সবার জন্য সেম, কারেন্ট ডাইরেকশান দিয়ে নিলাম। তাহলে এটা I1, এটা I2 আর এটা হচ্ছে আমাদের I। তাহলে আইটা এই পয়েন্টে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, I1 I2, রাইট। তাহলে এরা দুজন কিসে আছে, 2 আর 4 সিরিজে আছে। তাহলে এরা দুজন যদি সিরিজে থাকে তাহলে প্রথমে আমরা কি করব, ক্যাপাসিটার সিরিজে থাকলে আমরা কি করি, সার্কিটটা আগে একটু একটু করে ড্র করে নিই। এটা হবে ওদের দুজনের রেজাল্টেন্ট, আর এরা যদি সিরিজে থাকে তাহলে আমরা কি হবে, আনসার কি হবে, 4 × 2 / 4 + 2। তাহলে আনসার হচ্ছে 8/6 মানে 4/3। এইবার কি হবে, এরা দুজন প্যারালালে আছে, আমরা দেখেই বুঝতে পারছি। কারেন্ট ডাইরেকশান দাও, কারেন্ট ডাইরেকশান দিলে এরা দুজন দুভাগে ভাগ হচ্ছে, তার মানে এরা দুজন প্যারালালে আছে। তাহলে এরা দুজন যদি প্যারালালে থাকে তাহলে আমরা কি বলবো, যে এরা দুজন যদি প্যারালালে থাকে তাহলে আমরা বলতে পারি যে এরা দুজন কিসে আছে, প্যারালাল কানেকশান। দ্যাট মিন্স প্লাস হয়ে যাবে সিম্পলি, তার মানে 6 + 4/3। তাহলে 18 আর 4 22, 22/3। তাহলে সার্কিটটা কেমন হবে, তখন সার্কিট হবে এটা, এই ভ্যালুটা হচ্ছে 22/3 আর এটা হচ্ছে 2। এবার এরা দুজন আবার কিসে আছে, সিরিজে। তাহলে এবার এদের দুজনকে যদি আমরা কনক্লুড করি তাহলে কি পাবো, যদি আমরা রেজাল্টেন্টটা বের করতে চাই, আলটিমেট একটা ক্যাপাসিটারে কনভার্ট করতে চাই, দ্যাট মিন্স সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু গুণফল বাই যোগফল। তার মানে ডিভাইডেড বাই যোগফল, মানে কি হবে, 2 + 22/3। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করো তোমরা তাহলে পাবে 3 × 6, 6 আর 22 মানে 28, আর ওপরে পাচ্ছ হচ্ছে 44। দিস ইজ দ্য আনসার, এত ফ্যারাড। তাহলে জাস্ট রেজিস্ট্যান্সের উল্টোটা। তাহলে আই থিঙ্ক কারো ঘাবড়ানোর কিছু নেই। তাহলে ইন্ডাক্টর হলে সেমভাবে রেজিস্ট্যান্স যেভাবে করছি সেইভাবেই। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাক, বেসিক সার্কিট। আবার আমাদের নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ করব, রাইট? ওকে, থ্যাংক ইউ ক্লাস।